আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে থেকে আমরা আমাদের নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা শুরু করব। এটা একটা সিরিজ আকারে হবে এবং যতগুলো পরীক্ষা হয়েছে আমরা সবগুলোর কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্টের। আমরা সাবজেক্ট ওয়াইজ শেষ করতে চাই। প্রথমে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, এগুলো সাবজেক্ট ওয়াইজ আমরা আপনাদেরকে ভিডিও দিব। এই ভিডিওগুলো যদি আপনারা খেয়াল করেন এবং ক্লাসগুলো যদি ফলো করেন, আশা করছি আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার 25% কভার হয়ে যাবে। কারণ অনেক ডিটেলসে আমরা জানার বোঝার চেষ্টা করব ব্যাখ্যা সহকারে। সুতরাং যারা সিরিয়াসলি প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, অবশ্যই একবারে ফার্স্ট টু লাস্ট গুরুত্ব সহকারে আপনাকে এটা ফলো করতে হবে। যেই জিনিসগুলো নোট করা প্রয়োজন সেগুলো নোট করতে হবে, যেটা মুখস্থ করা প্রয়োজন সেটা মুখস্থ করতে হবে। এইভাবে করে আপনাকে সামনে আগাতে হবে। এরকম যাতে না হয় যে এই একটু দেখলাম শুয়ে বসে, যেখানে মনে যায় সেখানে 1 সেকেন্ড দেখলাম, 2 সেকেন্ড মানে টানলাম, কেটে দিলাম। এরকম করলে হবে না। আপনাকে যদি আপনি ভালো কিছু করতে চান, অবশ্যই সিরিয়াসলি আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলে চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকে 18তম নিবন্ধনের বাংলা অংশটা আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফার্স্টেই আমরা যেই কোশ্চেনটা দেখছি যে বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি। তো বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, এটা হচ্ছে এখানে 4টা অপশন দেওয়া আছে: চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বঙ্গবাণী, অন্নদামঙ্গল কাব্য। তো এখানে এটার সঠিক অ্যান্সার হবে চর্যাপদ, অর্থাৎ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। এখানে আপনারা ব্যাখ্যা দেখতে পাচ্ছেন। এই চর্যাপদ হচ্ছে গানের সংকলন, সাধন সঙ্গীত বা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। তাহলে এখানে এক জায়গায় কিন্তু অনেকগুলো প্রশ্ন, যে আদি নিদর্শন হচ্ছে কি চর্যাপদ। এটা কি চর্যাপদ কি গানের সংকলন বা সাধন সঙ্গীত, কে রচনা করেন? বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। আচ্ছা, তারপরে এখানে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। তো যেহেতু বৌদ্ধ সহযোগীগণ রচনা করেন, তাহলে অবশ্যই বৌদ্ধ ধর্মের কথা এখানে থাকবে। এটা তাহলে কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে। তাহলে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? দেখেন, একটা কোশ্চেনে কিন্তু ওই কোশ্চেন সংশ্লিষ্ট যতগুলো প্রশ্ন হতে পারে সবগুলোই কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে। কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রাজদরবার বা রয়্যাল লাইব্রেরি থেকে, মানে নেপালের রাজদরবারের যে লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি, সেখান থেকে আবিষ্কার করেন 1907 সালে। আচ্ছা, তারপরে আবিষ্কার করেন 7 সালে, কিন্তু প্রকাশ হয় কত সালে? প্রকাশ হয় 1916 সালে। তাহলে প্রকাশ করেন কোথা থেকে? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়, ডাকার্ণব, সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা। এই গ্রন্থের সম্মিলনে তিনি 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত করেন। তো কে করেন এটা? এটা করেন হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে? 1916 সালে। তাহলে আবিষ্কার করেন 7 সালে, প্রকাশ করেন 16 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আচ্ছা, চর্যাপদে পদসংখ্যা আছে 51টা, আর পদকর্তা মানে যারা রচয়িতা তারা হচ্ছেন 24 জন। তাহলে পদকর্তা কতজন? 51 জন। পদসংখ্যা 51টি আর পদকর্তা হচ্ছে 24 জন। 23 নম্বর পদের খণ্ডিত অংশ অর্ধেক পাওয়া যায়নি। তো প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের কোন পদের খণ্ডিত অংশ পাওয়া যায়নি? সেটা হচ্ছে 23 নম্বর পদ। এই পদটি রচয়িতা ভূষকুপা, তিনি 8টি পদ রচনা করেন। আচ্ছা, তারপরে এরপরে আপনার অন্যান্য অপশনের যে ইয়েটা দেওয়া আছে সেটা, তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আশা করি এই প্রথম প্রশ্নটা সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। নেক্সটে আমরা যদি যাই, এখানে আছে 2 নম্বর কোশ্চেন, মধ্যযুগের শেষ কবিকে? অপশনে আছে আব্দুল হাকিম, বড়ুচণ্ডী দাস, আলাওল কি ভারতচন্দ্র রায়গুণাকর। এবার আপনারা আগে নিজে যাচাই করেন বা নিজেকে প্রশ্ন করেন যে এই কোশ্চেনের অ্যান্সারটা পারি কিনা আমি। আচ্ছা, এটার সঠিক উত্তর হবে ভারতচন্দ্র রায়গুণাকর, যিনি হচ্ছেন মধ্যযুগের শেষ কবি। মধ্যযুগের শেষ কবি এবং শ্রেষ্ঠ কবিও বটে ভারতচন্দ্র রায়গুণাকর।
এখন ভারতচন্দ্র রায়গুণকর সম্পর্কে কি কি তথ্য আছে? তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গল কাব্যের সর্বশেষ কবি। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্যের সর্বশেষ কবিকে। এখন মঙ্গল কাব্য কি, এগুলো হচ্ছে আবার ভিন্ন পড়া। তো আমরা তো আজকে আমরা তো শুধু কোশ্চেন সলিউশন করতেছি, এই কারণে আমরা শুধু এই সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়ব। এছাড়া অন্যান্য এই যে মঙ্গল কাব্য কী বা মধ্যযুগ কী, বাংলা সাহিত্যের যুগ বিভাগ কী, সেগুলো হচ্ছে আমরা পর্যায়ক্রমে আমরা হচ্ছে জানবো, বা যখন আমরা টপিক ওয়াইজ ক্লাস করব তখন। এখন শুধু আমাদের কোশ্চেন সলিউশন। আচ্ছা, তাহলে মঙ্গল কাব্যের সর্বশেষ কবিকে ভারতচন্দ্র রায়গুণাকর, মধ্যযুগের সর্বশেষ কবি এবং অন্নদা মঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি 1712 সালে জন্মগ্রহণ করেন, দরকার নাই সাল। আচ্ছা, এই যে এই লাইনটা দেখেন যে তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। আপনারা অনেকে গোপাল ভাঁড় দেখবেন, আপনার বাচ্চারা খুব পছন্দ করে, অনেক বড় হয়ে যাওয়ার পরে অনেক গোপাল ভাঁড় দেখে মজা পায়। তো সেই গোপাল ভাঁড়ের মধ্যে যে সভাকবি থাকে, রাজা কৃষ্ণচন্দ্রের সভার যে সভাকবি, সেই কিন্তু মূলত হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তো যদিও বর্তমান যে কার্টুন গোপাল ভাঁড়, এখানে হচ্ছে কৃষ্ণচন্দ্র বা ওই সময়ের যে ভূমিকাটা ওটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়, মূলত ঐতিহাসিকভাবে এরকম ছিল না, এটা একটা বিনোদনের জন্য জাস্ট করা হয় আর কি। তো যাই হোক, তো কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। নেক্সট, যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? চিন্তা করেন, সঠিক উত্তর কোনটা? বিহারীলাল, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ভারতচন্দ্র রায়গুণাকর নাকি আলাওল? সঠিক হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত খেয়াল রাখতে হবে। তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণ বলতে কি বোঝায়? যে এক যুগ শেষ আর এক যুগ শুরু, এরকমটা হলে সেটাকে বলে যুগ সন্ধিক্ষণ। মানে ওই এক যুগ শেষ আর এক যুগ শুরুর যে মিলনের যে সময়টা, মধ্যবর্তী সময়টা, সেটাকে যুগ সন্ধিক্ষণ। এই সময় ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে এখানে তার সম্পর্কে কিছু দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তককে? এটা আপনারা সবাই জানেন। সনেট লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি এবং নাট্যকার। এখানে তার জীবনী সম্পর্কে কিছু দেওয়া আছে, যে তার ছদ্মনাম টিমোথি পেন পোয়েম, তারপরে হচ্ছে তার রচিত নাটক, প্রহসন, রচিত কাব্য, এগুলো আপনারা এক নজরে এখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে কোনটি সঠিক বানান? আমরা ব্যাকরণ থেকে দেখছি, যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকরণের কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। আপনার বানান শুদ্ধি বা বাক্য শুদ্ধি, এই অংশ থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন এসে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বানান শুদ্ধি থেকে এসেছে। তাহলে কোনটা সঠিক হবে? চিন্তা করেন তো, সবগুলোই নিশিথিনী, কিন্তু রসিকার দিকেকার কোন জায়গায় কোনটা হবে? মূলত এখানে সঠিক হবে গ। মূলত এরকমটা ছিল যে শব্দটা ছিল মূলত ছিল নিশি, মানে নয় রসিকার ছয় রসিকা, মানে রাত্রি। আর পরবর্তী থিনি যুক্ত হয়েছে, থিনিটা এরকমেরই, কিন্তু এই একসাথে তিনটা যখন রসিকার হলো, তখন একটা মাঝখানে রসিকারটাকে দিগিকার বানিয়ে হচ্ছে এখানে একটা তিনটা রসিকার যে একটা না, এই মাঝখানে সেট করা হলো দীর্ঘিকার দিয়ে, এই জন্য এটা হচ্ছে সঠিক। আরও কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান দেওয়া আছে, এটা আপনারা এক নজরে দেখে নেবেন। রিক্সা কোন ভাষার শব্দ? তুর্কি, কোরিয়ান, জাপানি, পর্তুগিজ। মনে রাখবেন, রিক্সা হচ্ছে জাপানি ভাষার শব্দ। বাংলা ভাষায় আগত জাপানি শব্দ আছে রিক্সা, প্যাগোডা, সুনামি, হারিকেরি। তাহলে সুনামি জাপানে হয়, রিক্সাও আমরা জানলাম জাপানি। ক্যারাটে, জাপানিরা ওই ক্যারাটে, আমরা কারাতে যেটাকে বলি, যে মার্শাল আর্ট, মারামারি, এই সেই নানান ধরনের, ওইগুলো হচ্ছে জাপানে। রিক্সা, এগুলো আপনারা জানেন। সো এই কয়টা হচ্ছে জাপানি শব্দ, আরও আছে। আচ্ছা, নেক্সট, ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ হচ্ছে বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল নাকি শরৎচন্দ্র নাকি বলাই চাঁদ? রবীন্দ্রনাথ ঠাকুর। আরও কিছু ছদ্মনাম এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন এক নজরে। কাজী নজরুল ইসলাম হচ্ছে ধূমকেতু, দুঃখু মিয়া, নুরু, তাই না? আচ্ছা,
তারপরে হচ্ছে কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? এটা 1973 সালে। যদিও বর্তমান প্রেক্ষাপটে এটা অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষায় আসার জন্য, সো আমরা নেক্সটে যাচ্ছি। সঞ্চয়িতা কার রচনা? সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। মনে রাখবেন, এখানে একটা কনফিউশন হতে পারে যে সঞ্চিতা নাকি সঞ্চয়িতা। সঞ্চিতা হচ্ছে কাজী নজরুলের, আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত কবিতার সংকলন সঞ্চয়িতা, আর কাজী নজরুল ইসলামের নির্বাচিত সংকলন সঞ্চিতা। মনে রাখবেন কেমনে? রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বড়, এই জন্য তারটা একটা শব্দ বেশি, এই যে অন্তঃস্থ এটা বেশি। আর কাজী নজরুল ইসলাম যেহেতু তার থেকে ছোট, এই জন্য এখানে তার একটা মানে একটা বর্ণ কম আছে এখানে, জাস্ট মনে রাখার জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা হচ্ছে কোন পত্রিকায় বলেন তো? চিন্তা করেন পারেন কিনা। সঠিক উত্তর হচ্ছে সাপ্তাহিক বিজলি, যেটা 1921 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এখন কাজী নজরুল ইসলাম সম্পর্কে এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা এক নজরে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ভিডিও পজ করে খাতায় লিখে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমরা যখন ওই টপিক নিয়ে পড়ব বিস্তারিত তখন জানবো, এখন শুধু আমরা কোশ্চেন সলিউশন করতেছি। আচ্ছা, তারপরে হলো পাবক, এর সমর্থক শব্দ কোনটি? তো আমরা দেখতে পাচ্ছি যেখানে সমর্থক, একটু আগে বানান চুদ্ধি থেকে দেখলাম, ব্যাকরণ থেকে প্রশ্ন আসছে, এখানে আবার সমর্থক শব্দ থেকে দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে। তাহলে পাবক এর সমর্থক শব্দ হলো অগ্নি। অগ্নির আরও কিছু সমর্থক শব্দ এখানে দেওয়া আছে, এক নজরে দেখে নেবেন। অলিক এর বিপরীত শব্দ কোনটা? অলিক মানে কি? অবাস্তব। অলিক কল্পনা বলি না আমরা, যে অবাস্তব। তাহলে অবাস্তবের বিপরীত শব্দ কি হবে? সমর্থক না, কিন্তু তাহলে বিপরীত। আমরা সমর্থক থেকেও দেখলাম, বিপরীত থেকেও দেখলাম, যে দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। সো আমাদের সমর্থক শব্দ পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে। তাহলে অলিক মানে অবাস্তব হইলে এর বিপরীত হবে সত্য, বাস্তব, যেটা সত্য, মিথ্যা, দেশ, হিংসা, অচল, সচল। আচ্ছা, তারপরে হলো নেক্সট, সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত কি? উপন্যাস নাকি কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ গ্রন্থ নাকি নাটক? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র একটা কার রচনা সেটা শিখলেও হচ্ছে না, বরং কোন ধরনের রচনা, সেটা কি উপন্যাস নাকি কাব্যগ্রন্থ নাকি প্রবন্ধ গ্রন্থ নাকি নাটক, সেটাও জানতে হচ্ছে। সো এখানে সুলতানার স্বপ্ন এটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটা উপন্যাস। এখানে তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আপনার এক নজরে দেখে নেবেন। আচ্ছা, নেক্সট হলো বন্দি শিবির থেকে, এই গ্রন্থটি কার রচনা? এটা হচ্ছে শামসুর রহমানের রচনা, বন্দি শিবির থেকে, যিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান, যাকে বলা হয় নাগরিক কবি। তাহলে শামসুর রহমান নাগরিক কবি। প্রথম নাগরিক কবিকে একটু আগে পড়েছি আমরা, সে হচ্ছে ভারতচন্দ্র রায়গুণকর, যাকে প্রথম নাগরিক কবি বলা হয়। আর আধুনিক যুগের নাগরিক কবি হচ্ছে কে? শামসুর রহমান। এখানে তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আপনার এক নজরে দেখে নেবেন। আচ্ছা, তারপরে হলো আকাশ কুসুম বাগধারা। তো আমরা দেখতে পাচ্ছি বাগধারা থেকে কোশ্চেন আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বানান শুদ্ধি, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এগুলো থেকে প্রশ্ন আসতেছে। তাহলে আকাশ কুসুমের অর্থ কি? অসম্ভব কল্পনা, এটা আমরা জানি, আকাশ কুসুম কল্পনা বলি আমরা। আচ্ছা, নেক্সটে হচ্ছে রেশিও শব্দের পারিভাষিক শব্দ রূপ কোনটি? তাহলে রেশিও মানে হচ্ছে কি? পারিভাষিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পারিভাষিক শব্দ থেকেও হচ্ছে এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন এসে থাকে। তাহলে রেশিওর হচ্ছে অনুপাত। আরও কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ এখানে দেওয়া আছে, এক নজরে দেখে নেবেন। তারপরে হলো অর্থ অনুসারী শব্দ কত প্রকার? তাহলে এখানে শব্দ এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। আমরা দেখতে পাচ্ছি যে শব্দ কোন ভাষা থেকে আসে, মানে বিদেশি শব্দ, কোন ভাষার শব্দ সে সম্পর্কে আছে, তারপরে মানে উৎপত্তি আর কি। এবার অর্থ অনুসারে সেটাও দেখতে পাচ্ছি যে 3 প্রকার এটাও রয়েছে। 3 প্রকার কি কি? যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। এখানে সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এক নজরে একটু পড়ে নেবেন, দেখে নেবেন ইনশাআল্লাহ। বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি? তো আমরা দেখতে পাচ্ছি কারক এবং বিভক্তি চ্যাপ্টার থেকেও কিন্তু এখানে কোশ্চেন চলে এসছে। তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারটাও পড়তে হবে। তাহলে বাড়ি নেই
এটা বাড়ি হচ্ছে অধিকরণে শূন্য, কারণ স্থান বুঝালে অধিকরণ হয়, আর যেহেতু এখানে অন্য কোনো বিভক্তি নেই দৃশ্যমান, সো এটা শূন্য বিভক্তি, অধিকরণে শূন্য। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর, এখানে তিন প্রান্তর, তে মানে তিন, তাই না? তাই সংখ্যা বোঝালে কি হয়? দ্বিগু সমাস হয়। তাহলে তিন প্রান্তরের সমাহার তেপান্তর। তাহলে সমাস থেকেও এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কারক, বিভক্তি, সমাস, বাগধারা সব কিছু থেকেই কোশ্চেন আসতেছে। অন্যদিকে মন নেই যার, এক কথায় প্রকাশ, এখান থেকেও কিন্তু কোশ্চেন চলে আসছে। তাহলে অন্যদিকে মন নেই যার, এটা কি? অনন্য মনা। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বাগধারা দেওয়া আছে, যে এক কথায় প্রকাশ হবে আর কি। এক কথায় প্রকাশ চ্যাপ্টার থেকেও কোশ্চেন চলে এসছে। নেক্সট, বনস্পতি শব্দটি সন্ধি বিচ্ছেদ, সন্ধি থেকেও কিন্তু প্রশ্ন চলে আসছে। তাহলে ব্যাকরণের মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসতেছে এবং এগুলো সবগুলোই পড়তে হবে। তাহলে এখানে এটা সঠিক হবে গ, বনপতি। এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বলা হয়, অর্থাৎ নিপাতনে সিদ্ধ বলা হয় যে যেসব বিষয়ে মানে যেসব সন্ধিগুলো একটু ব্যতিক্রম, মানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, সেগুলোকে বলি নিপাতনে সিদ্ধ। এখানে কিছু গুরুত্বপূর্ণ নিপাতনে সিদ্ধ দেওয়া আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ এসে থাকে। সন্ধি থেকে প্রশ্ন আসলে মোটামুটি 90% ক্ষেত্রেই দেখা যায় নিপাতনে সিদ্ধ থেকে আসে, বাকি 10% অন্য জায়গা থেকে আসে। সো এই কয়টা খুব ভালো করে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয়। সো প্রকৃতি প্রত্যয় থেকে কিন্তু প্রশ্ন চলে আসছে। এটা হচ্ছে ক্রিযোগতব্য, কর্তব্য, ক্রিযোগতব্য। উপসর্গ থেকে চলে আসছে। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? এটা হচ্ছে অব্যয়। অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নাই, ক্ষয় নাই, লয় নাই, কোনো পরিবর্ধন নাই, একই রকম থাকে, সেটা হচ্ছে অব্যয়। শব্দের শুরুতে যে উপসর্গ বসে, যেমন প্রতি, অ, ন, এগুলো হচ্ছে এগুলো কোনো পরিবর্তন নাই। যেমন কাজ, এর আগে অকাজ, এই হচ্ছে উপসর্গ, এটা এভাবেই থাকে, কোনো পরিবর্তন নেই। কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? তো বিরাম চিহ্ন, জ্যোতির্চিহ্ন, এখান থেকেও কিন্তু হচ্ছে কোশ্চেন চলে আসছে। সো আমাদেরকে এই চ্যাপ্টারটাও পড়তে হবে। তাহলে এটা হচ্ছে সেমিক্লোন। কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিক্লোন বসে। এবং সর্বশেষ প্রশ্ন আজকের 18তম নিবন্ধনের বাংলা চ্যাপ্টারের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখানে শরৎচন্দ্র সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা এটা এক নজরে দেখে নেবেন। তাহলে আমরা আমাদের 18তম নিবন্ধনের যে বাংলা চ্যাপ্টার, সেটা আমরা শেষ করলাম। এরপরে আমরা হচ্ছে আমাদের যে 17তম নিবন্ধন, তার বাংলা চ্যাপ্টার আমরা দেখব ইনশাল্লাহ। এভাবে আমরা ধারাবাহিকভাবে কোশ্চেনগুলো সলিউশন করলে আপনার মোটামুটি 25% কভার এখান থেকে হয়ে যাবে। তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে, এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।